স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। সম্পদের বিপরীতে টাকা ছাপে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু সদ্য বিদায়ী সরকারের আমলে এর তোয়াক্কা না করে হাজার হাজার কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে লাগামহীন হয়ে পড়ে মূল্যস্ফীতি, যার বোঝা বইতে হচ্ছে সাধারণ মানুষকে। অর্থনীতিবিদরা বলছেন, বিশেষ গোষ্ঠীর স্বার্থ ও উদ্দেশ্যে সরকারের চাহিদা মতো টাকা ছেপেছে কেন্দ্রীয় ব্যাংক। আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালের জুন থেকে পরবর্তী এক বছর 88,000 কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। গণমাধ্যমে এমন তথ্য এসেছে। প্রকৃত সম্পদ সৃষ্টি না করে এভাবে টাকা ছাপানোর বিপক্ষে অর্থনীতিবিদরা। তারা বলছেন, এতে মূল্যস্ফীতি মাথাচাড়া দেয়। 2022 সালের জুনে মূল্যস্ফীতি ছিল শতকরা 7.5%। পরের বছর একই সময় তা প্রায় 10 ভাগে পৌঁছায়। অর্থনীতিবিদরা বলছেন, অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদ না থাকা সত্ত্বেও বিশেষ উদ্দেশ্যে টাকা ছাপানো হয়েছিল। এটা কিন্তু কেউ জানতো না। পরে বোঝা গেল যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কি করেছিলেন, যে বিশেষ গোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য যে তারা টাকা ছাপিয়ে তাদেরকে সহায়তা করেছে, একেবারে সম্পূর্ণ একটা আইন বিরোধী, নীতি বিরোধী কাজ করেছেন। তো সেই প্রেক্ষিতে সেইটার ভার কিন্তু আমরা এখনো বয়ে চলেছি। এটার কারণে যেটা হয়েছে যে যতটুকু উৎপাদনমূলক কর্মকাণ্ড, তার সঙ্গে যে আর্থিক খাতের যে ভারসাম্য, সেই ভারসাম্যটা বিনষ্ট হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। তো এবং এটার কারণেই আমাদের পুরো যে বাজারে বিশৃঙ্খলা, সেটা কিন্তু তৈরি হয়েছে ওই সময়টাতে। তারা বলেন, অর্থনীতির সঠিক চিত্র কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকেই সামনে আনা উচিত। যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, তথ্যের সঠিক সরবরাহ এবং এটাকে ডিসেমিনেট করা। সো সেই জন্য তথ্যের নির্ভরতা, সঠিক তথ্য সংগ্রহ, এটা প্রকাশ এবং তথ্যের অভিগম্যতা, অর্থাৎ সবার কাছে এই তথ্যটা পাওয়ার ব্যবস্থা করা। তো এটা স্বীকার করা উচিত যে না, এটা এক সময় হয়েছে, কিন্তু যে কোনোভাবেই হোক এটা হয়ে গেছে কোনো চাপের কারণে। এবং ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবেন বা যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা অত্যন্ত সাবধান হবেন যে এইভাবে বিপুল পরিমাণে অর্থ যেন আর না ছাপে। জেকে বসা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি আর্থিক খাতের সামগ্রিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মনে করেন এই দুই অর্থনীতিবিদ। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। চলমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এ আহ্বান জানান দলটির প্রতিনিধিরা। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ, তাই কোনো বিভাজন সৃষ্টি করা যাবে না। দেশের উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা প্রায় 1 ঘন্টা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি নেতারা তাদের অবস্থান তুলে ধরেন। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, অথবা এর যে স্ট্যাবিলিটি, এটাকে যারা বিনষ্ট করতে চায়, তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সংকট মোকাবিলায় নির্বাচিত সরকারের গুরুত্ব তুলে ধরেন বিএনপি মহাসচিব। নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি। একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। বৈঠকের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। উনি সবাইকে শান্ত হতে বলেছেন আর ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন। সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। তিনি জানান, চট্টগ্রামে আইনজীবী হত্যা ও সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 33 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 21 জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 21 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রবাসী কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত ও জীবন সুরক্ষায় নতুন অধ্যায়ের সূচনা করল গার্ডিয়ান প্রবাসী প্রহরী। বুধবার রাজধানীর গুলশানে কনকর্ড পুলিশ প্লাজায় ব্র্যাক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করে। গার্ডিয়ান প্রবাসী প্রহরী একটি উদ্ভাবনী বীমা পলিসি, যা প্রবাসে কর্মরত কর্মীদের এবং তাদের পরিবারের আর্থিক ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করবে।
এককালীন স্বল্প প্রিমিয়ামে নেওয়া যাবে এই পলিসি। এর আওতায় কোনো প্রবাসী কর্মী বিদেশে কর্মজীবনে মারা গেলে নমিনিকে এককালীন অর্থ দেওয়া হবে। একই সঙ্গে মরদেহ দেশে আনতে আর্থিক সুবিধা দেওয়া হবে। চুক্তিতে সই করেন গার্ডিয়ান লাইফের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম ও ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সিনিয়র ডিরেক্টর অরিঞ্জন ধর। এবার দেশের বাইরের খবর। লেবাননে যুদ্ধবিরতির ফলে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন করে আলোচনা শুরু করেছে কাতার ও মিশর। স্থানীয় সময় বুধবার মিশরে এই আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির চেষ্টা পুনরায় শুরু হবে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন, যদিও এর সম্ভাবনার সৃষ্টি হলেও বাস্তবতা ভিন্ন। বুধবার সারা রাত গাজার বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়াও মঙ্গলবার ইসরায়েলি হামলায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ৩৩ জন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ১৩৪ জন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ২০২৩ সালে সারা বিশ্বে ভূমি আইন ও বিস্ফোরক ধারণকারী গোলা বারুদের আঘাতে ১,৯৮৩ জন নিহত হয়েছে, আহত ৩,৬৬৩ জন। এর মধ্যে শুধু মিয়ানমারে ১,০০৩ জন হতাহত হয়েছে। সম্প্রতি প্রকাশিত ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ড মাইন্সের ল্যান্ড মাইন মনিটর ২০২৪ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে। এসব সংঘাতে প্রাণঘাতী ভূমি মাইন ও গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে মাইন ব্যবহারের তথ্য সংগ্রহকারী সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইন্স বলছে, তারা কিছু ছবি বিশ্লেষণ করে মিয়ানমারে মাইন তৈরির ইঙ্গিত পেয়েছে। এসব ছবি ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে জান্তা বিরোধীদের মাইন জব্দের পর তোলা হয়েছে। এসব ঘটনা থেকে এটাই প্রমাণিত হয়, দেশটিতে প্রায় প্রতিটি অংশেই মাইন তৈরি করা হয়। ২০২৩ সালে ভূমি মাইন বিস্ফোরণে মিয়ানমারে ১,০০৩ জন হতাহত হয়েছে। সিরিয়ায় হতাহত হয়েছে ৯৯৩ জন। সিরিয়ার পর ভূমি মাইন বিস্ফোরণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে আফগানিস্তানে। দেশটিতে হতাহতের সংখ্যা ৬৫১ জন। একই সময়ে ইউক্রেনে ভূমি মাইনে হতাহত হয়েছে ৫৮০ জন। ভূমি মাইন নিষিদ্ধ করা নিয়ে জাতিসংঘের একটি চুক্তি রয়েছে। এ চুক্তিতে ভূমি মাইনের ব্যবহার, মজুদ ও তৈরি নিষিদ্ধ করা হয়েছে। মিয়ানমার সেই চুক্তিতে স্বাক্ষর করেনি। আইসিবিএল এর প্রতিবেদন বলছে, গত কয়েক বছরে সামরিক বাহিনী কর্তৃক ভূমি মাইনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়কালে মোবাইল ফোন টাওয়ার ও জ্বালানির পাইপলাইন অবকাঠামোতেও ভূমি মাইন ব্যবহার করতে দেখা গেছে এবং হতাহতদের ৮৪% বেসামরিক মানুষ। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এবার এক নজরে জানাবো দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা ও পুলিশের উপর হামলা, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী সহ গ্রেপ্তার ৩০, ৩ মামলা। পাশাপাশি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৮, চট্টগ্রামে আইনজীবী হত্যা, ৩ মামলায় ৭৭ জনের নাম, অজ্ঞাত আসামি ১৩০০, গ্রেপ্তার ২৮, পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি। পাশাপাশি শিরোনাম করা হয়েছে, ৯০ দিন অনাদায়ী থাকলেই খেলাপি হবে ব্যাংক ঋণ। এছাড়াও সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। এই শিরোনামেও একটি প্রতিবেদন রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের শিরোনাম করা হয়েছে একটি বিশেষ প্রতিবেদন, বায়ু দূষণ এবারও মাত্রা ছাড়া, সব সংস্থা হাত গুটিয়ে। পাশাপাশি জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেয়ার আহ্বান বিএনপির, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠক নিয়ে এই প্রতিবেদন করা হয়েছে। এছাড়াও নির্বাচনে প্রার্থী হতে আর বাধা নেই খালেদা জিয়ার, এই শিরোনামেও একটি প্রতিবেদন রয়েছে। আমার হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা। শিরোনাম করা হয়েছে, শাস্তির আওতায় যাত্রী কর্মী। এটি একটি বিশেষ প্রতিবেদন। মেট্রো রেলের নতুন আইনের যে খসড়া তৈরি করা হয়েছে সেই বিষয়ে একটি প্রতিবেদন।
জাতীয় ঐক্য গঠনের দাবি বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে মহাসচিব মির্জা ফখরুলের যে বৈঠক সেই বৈঠক নিয়ে এখানে প্রতিবেদন রয়েছে। এছাড়াও এক মামলায় সাজা বাতিল, আরেকটিতে অব্যাহতি, খালেদার দুর্নীতি মামলা নিয়ে এখানে প্রতিবেদন রয়েছে। দর্শক, আমার হাতে রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে আইনজীবী সাইফুলের জানাজায় হাজারো মানুষ, বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম। এছাড়াও জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান বিএনপির, প্রধান উপদেষ্টার সাথে মহাসচিবের যে বৈঠক সেই বৈঠক নিয়ে প্রতিবেদন রয়েছে। আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। দৈনিক বণিক বার্তায় শিরোনাম করা হয়েছে চীনের বিনিয়োগের কোনো প্রকল্পেই কাঙ্ক্ষিত সুফল মিলছে না। চীনের অর্থায়নের বাস্তবায়ন যে বড় 5 প্রকল্প, সেই 5 প্রকল্পের বিস্তারিত তথ্য দিয়ে এই প্রতিবেদন করা হয়েছে। পাশাপাশি তারেক রহমানের যে বিবৃতি দিয়েছেন গতকালকের এই সার্বিক পরিস্থিতির উপরে, পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হচ্ছে, এই শিরোনামে সেই বিবৃতি নিয়ে প্রতিবেদন করা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, এই বিষয়টিতেও তারা শিরোনামে গুরুত্ব দিয়েছে। আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। জাতীয় ঐক্যের ডাক, ডক্টর ইউনূস বিএনপির বৈঠক, এই শিরোনামে প্রতিবেদন রয়েছে। পাশাপাশি বিশেষ প্রতিবেদন রয়েছে হাসিনার প্রতিহিংসায় যেভাবে নিশ্চিহ্ন শহীদ জিয়ার স্মৃতিনিবাস। 2 মামলায় খালাস, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দূতাবাসে খালেদা। এছাড়াও 2 মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান, এই শিরোনামেও প্রতিবেদন রয়েছে। আমার হাতে রয়েছে দৈনিক দ্য ডেইলি স্টার। এখানে 7 অ্যারেস্টেড ওভার সিটিজি লয়ার্স কিলিং, চট্টগ্রামের যে হত্যাকাণ্ড হয়েছে আইনজীবী, সেই বিষয় রয়েছে। এছাড়াও ফ্রোজ ন্যাশনাল ইউনিটি প্রিভেন্ট ডিভিশন অ্যামং দ্য পিপল, বিএনপির সাথে উপদেষ্টার যে বৈঠক সেই বিষয়ে প্রতিবেদন রয়েছে। দর্শক, এই ছিল আজকে আমার হাতে দৈনিক পত্রিকার শিরোনাম। এই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।